একজনই কমে, তারপরে আর যে কেউ যায় না। আমাদের দেশে যে এই পরিমাণ বীর সন্তান আসলে তৈরি হয়েছিল, সেই সন্তানদের আকাঙ্ক্ষা কি ছিল? সেই সন্তানদের আকাঙ্ক্ষা তো জাফরুল্লাহ ভাইয়ের মতো ছিল, যে এই দেশটা আসলে সাধারণ মানুষের জনগণের মালিকানা চলবে। এবং সেই দেশটা বানানোর জন্য তাইলে আমরা যেটা বলতাম, আমার আগে স্বপন যেটা বলতেছিল, যে আমরা বলতেছিলাম যে হাসিনার সরকারকে তাড়াইতে হবে। হাসিনা যে কারণে হাসিনা হয়ে ওঠে, যে কারণে হাসিনারা আজানের কথা বলতেছে, আমি একজনকে জবাব দিতে বলছি, তো হাসিনারা যে কারণে হাসিনার মতো হয়ে উঠতে পারে, যার আসলে কোনো কিছুর জবাব দিতে হয় না, যার কোনো কিছুর তোয়াক্কা করতে হয় না, এমনকি যে ইচ্ছা করলে তার নিজের দেশের মানুষকে হত্যা করার জন্য তার নিজের দেশের বাহিনীকে লড়াই করতে পারে। একটা প্রকাশ্যে দিনের বেলায় সে বিমান বাহিনীর মতো একটা জায়গা থেকে আসলে বোমা ফেলতে পারে। এই যে হাসিনা হয়ে ওঠে, এইটা হয়ে উঠতে পারে, এটা হয়ে উঠতে পারে হচ্ছে এই কারণে যে আমাদের দেশের যে আইন কানুন, আমাদের দেশের যে সংবিধান, আমাদের দেশের যে ক্ষমতার বিন্যাস, আমাদের দেশের সরকারে গেলে তার কাছে আসলে যে পরিমাণ প্রতিষ্ঠান এবং ক্ষমতা, বিচার বিভাগ এইভাবে যেভাবে তার ইচ্ছার অধীনে চলে আসে, সেইটা আর কোথাও পৃথিবীর এরকম হইতে পারে। এই জায়গাগুলির পরিবর্তন করার একটা কথা ছিল। আজকে এটার নাম আমরা বলি সংস্কার, খসরু ভাইরা বলে এটা রাষ্ট্র মেরামত, এরকম একটা অন্য রূপান্তর, এরকম আমরা একটা কিছু বলি। আমার কাছে মনে হয় জাফরুল্লাহ ভাই থাকলে আজকে যে এই সফল কথাটা তুলছিল, যে নির্বাচনের কথা যারা বলে তাদের মনে হয় যে এনারা যেন সংস্কার চায় না, সংস্কারের কথাটা যারা বলে তাদেরকে যেন মনে হয় নির্বাচনটা পিছিয়ে দিতে চায়। জাফরুল্লাহ ভাই হলে সবাইকে হয় উনি তাদেরকে ডেকে নিয়ে আসতেন, অথবা জাফরুল্লাহ ভাইদের কাছে চলে গিয়ে বলতেন যে আসলে আপনারা একটু কি বলেন, এই জায়গাটার মধ্যে আসলে পার্থক্য আদৌ আছে, পার্থক্য থাকলে পার্থক্যটাকে কিভাবে কমাইতে হবে, পার্থক্য না থাকলে আসলে বলার ভঙ্গিটা কিভাবে পরিবর্তন করতে হবে, বাংলাদেশকে আসলে কিভাবে এক জায়গায় নিয়ে আসতে হবে, এবং বাংলাদেশের সবাই মিলে আসলে এই কাজটা প্রথমে করার জন্য যে একটা নির্বাচন, সংস্কার, মেরামত, এই সমস্ত কাজটা সবার হবে, বাংলাদেশ রাষ্ট্রটা সমস্ত মানুষের হবে, এইটা করার জন্য আসলে কি করতে হবে সেই কাজটা আসলে করতে হবে। তবে আমি জানি যে ওনার কাছে আসলে আমরা যারা ছোটখাটো খড়কুটোর মতো মানুষ, যারা বিন্দু পরিমাণ মানুষ, তাদেরকে উনি মনে করতেন যে তাদেরকে টেনে নিয়ে বোধহয় বড় কাজ করে ফেলা। এবং আমার ধারণা যে আমি এটা দেখতে পাই, এখানে যখন বসছিলাম হয়তো জাফরুল্লাহ হয়তো আমার মতো একটা ছোট মানুষকে বলতো এই চলে আসো, এই উলফাত ভাইকে বলতো এই উলফাত চলে আসো, এই নয়েম ভাইকে বলতো এই নয়েম আসো, সাকিকে হয়তো বলতো আসো, চলো এখন যাবো বিএনপির কাছে, চলো এখন ম্যাডামের কাছে, এই চলো এখন ছাত্রদেরকে ডাকো, ওদেরকে নিয়ে আসো। এই কাজটা আসলে জাফরুল্লাহ ভাই করতেন, যেটা আসলে আজকে আমাদের মধ্যে এমন কোনো একক ব্যক্তি নাই। তো আমি মনে করি যে জাফরুল্লাহ ভাইকে যারা আমরা কাছে থেকে জানতাম, জাফরুল্লাহ ভাইয়ের সাথে আমরা যারা চলছি, তাদের যদি আসলে জাফরুল্লাহ ভাইকে স্মরণ করতে হয়, তাহলে এই কাজটা আজকে বাংলাদেশে করতে হবে। জাফরুল্লাহ ভাইকে স্মরণ করা মানে হচ্ছে আমরা কেউ জাফরুল্লাহ ভাই হয়ে উঠতে পারবো, কিন্তু আমরা অনেকে মিলে জাফরুল্লাহ ভাই যেটা হইতে পারতেন, সেই কাজটা এক একটা মুহূর্তে এই দায়িত্বটা আমরা নিতে পারবো। এবং এই দায়িত্বটা নেওয়া হচ্ছে আসলে জাফরুল্লাহ ভাইকে স্মরণ করার সবচেয়ে ভালো পন্থা। এবং এই কাজটা আজকে বাংলাদেশে দরকার। আজকে দরকার যে বাংলাদেশে এমন একটা ফর্মুলা বের করা, যে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য নির্বাচন পিছিয়ে যাবে না, আবার নির্বাচন করে সংস্কারটা এই অবিশ্বাসের কোনো জায়গা থাকবে না, যে সংস্কার করার পরে আর নির্বাচিত হওয়ার পরে ওনারা করবেন কি করবেন না, এইটার মধ্যে এখানে একটা ফর্মুলা বের করতে হবে। এটা সমঝোতার ফর্মুলা বের করতে হবে, আপোষের ফর্মুলা বের করতে হবে, কার্যকর সংস্কার এবং কার্যকর নির্বাচন, এইটা করার যে কাজ, এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি তারা যদি এটা উপলব্ধি করি এবং তাদের মধ্যে থেকে কেউ কেউ যদি এই উদ্যোগটা নেন এবং সেইখানে যদি আমাদেরকে আসলে সাথে রাখেন, তাই আমরা মনে করবো যে জাফরুল্লাহ ভাই যে কাজ করতেন সেটার প্রতি আমরা কোনোভাবে হাঁটতে শুরু করছি, সেই কাজ আমাদের কেউ করবেন এই আশাবাদ ব্যক্ত করে জাফরুল্লাহ ভাইকে আবারও স্মরণ করে এবং আপনাদের সবাইকে আমাকে এতক্ষণ শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনাদের এবং আমাদের সবার মিলিত পরিশ্রমের ভেতর দিয়ে বাংলাদেশ মুক্তি পাবে। ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কায়ুম।